কবিতা তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। কবিতা নতুন নতুন জামা কিনতে এবং পরতে খুব ভালোবাসত। সে রাস্তায় যেতে যেতে কখনো কোনো একটা ভালো ড্রেস দেখতে পেলে সেটা নেওয়ার জন্য কান্নাকাটি করত। নতুন জামা কিনে সে কখনোই সেগুলো তুলে রাখতে পারত না, সেদিনই সে পরে ফেলত। একদিন, কই সব কোথায়? গিন্নি, কবিতা কোথায়? কবিতা এদিকে আয়। এই দেখ, আমি তোর জন্য একটা অনেক ভালো কলেজের সন্ধান পেয়েছি। কোন কলেজ বাবা? কি নাম কলেজটার? বাগবাজার রোম্যান্স কলেজ। বাড়ি থেকে বেশি দূরে হবে না, 1 ঘন্টার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো কলেজটা একদম স্কুলের মতো, খুব ভালো পড়াশোনা হয়। ওই কলেজের মেয়েদের রেজাল্টও অনেক ভালো হয়। এই যে আমি ফর্ম নিয়ে এসেছি, কালকে ফিল আপ করে জমা দিয়ে আসবো। আরে আরে, আমাকে বলতে দাও নাকি কলেজে আমি ভর্তি হব নাকি তুমি হবে বলো তো? আমি গার্লস কলেজে ভর্তি হব না, আমার গার্লস কলেজ পছন্দ নয়। কেন? গার্লস কলেজে ভর্তি না হওয়ার কারণ কি? কোয়েট কলেজে ভর্তি হয়ে ছেলে বন্ধু করার ধান্দা, তাই না? দূর না, আমাকে বলতে দেবে তো নাকি? বাবা, যেই কলেজটার কথা তুমি বলেছো, আমার বেশ কয়েকটা বন্ধু এই কলেজে ভর্তি হবে। আমিও ভর্তি হব ভেবেছিলাম, কিন্তু পরে জানলাম যে ওই কলেজে স্কুলের মতো ইউনিফর্ম পরে যেতে হয়, তাই আমি ওখানে আর ভর্তি হব না। এতে খারাপ কি? কত ভালো কলেজ বলতো, কত ডিসিপ্লিন, নিশ্চয়ই পড়াশোনাও ভালো হবে। না, আমি এতদিন অনেক কষ্ট করে 12 বছর ধরে স্কুল ড্রেস পরে কাটিয়েছি। আর নয়, আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে আমি কলেজে ভর্তি হব আর আমাকে রোজ স্কুল ড্রেস পরে যেতে হবে না, আমি নিজের পছন্দ মতো জামা কাপড় পরে কলেজে যাব। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, এটা কোনো কারণ হলো নাকি? এই শোন। আচ্ছা গিন্নি, ছাড়ো না, ওর যা ভালো লাগে করুক। কলেজে তো ও যাবে, আমরা তো আর যাব না। হ্যাঁ একদম। দেখো মা, আমি তো বলছি না যে তোমাদের কথা শুনবো না। তোমরা যেই কলেজে বলবে আমি সেখানেই ভর্তি হব, শুধু আমাকে যেন স্কুলের মতো ইউনিফর্ম পরতে না হয়। হে 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 হে। রামলাল বাবু বাধ্য হয়ে কবিতাকে একটা ভালো কোয়েট কলেজে ভর্তি করে দেয়। কবিতা খুব খুশি হয়। সে রোজ রোজ নতুন নতুন জামা কাপড় পরে কলেজে যাওয়া শুরু করে। একদিন, মা, ও মা, কি গো, এখানে এসো তাড়াতাড়ি। কি হলো? কি শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? দেখো না, আমার কাছে একটাও নতুন জামা নেই, আমি কলেজে যাব কি করে এবার? কি নতুন জামা নেই? দুদিন আগেই তো একটা টপ কিনে আনলি, সেটা কোথায়? সেটা পরে যা। কই টপটা কোথায় বলতো? আরে, দুদিন আগে কিনেছিলাম, আর তার পরের দিনই তো ওটা কলেজে পরে গেলাম, সবাই দেখে নিয়েছে ওটা। তুমি ভাবলে কি করে যে আমি সেকেন্ড বার আবার ওই জামাটা পরে কলেজে যাব? আর তাছাড়া ওটা পুরানো হয়ে গেছে বলে আমি আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আহারে, কত ঢং! একটা জামা একবার পরলেই সেটা পুরানো হয়ে যায়, তাই না? লোকে আলমারিতে নতুন জামা তুলে রাখে, আর তুই কি করিস? জামাগুলো একবার করে পরিস আর সেগুলো পুরানো ভেবে আলমারিতে ঢুকিয়ে দিস। ওটা আলমারি নাকি তোর গুদাম ঘর? দূর বাবা, কেন সকাল সকাল বকছো? আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার, তাড়াতাড়ি শপিং করার টাকা দাও, একটা ভালো ড্রেস কিনে আনি, তারপর আমি কলেজে যাব। না, আমার কাছে কোনো টাকা নেই। তুই লাট সাহেবের বেটি নোস যে বছরের 365 দিনের জন্য তোকে 365টা জামা কিনে দিতে হবে। লাট সাহেবের বেটি কিনা জানি না, তবে কবিতা আমার মেয়ে, আর আমি আমার মেয়ের সব ইচ্ছাই পূরণ করব। এই নে মা কবিতা, 5000 টাকা, যা শপিং করে আই। থ্যাংক ইউ বাবা, তুমি না খুব ভালো। কবিতা টাকা নিয়ে শপিং করতে চলে যায়। এই তোমার জন্যই মেয়েটা বিগড়ে যাচ্ছে। ওকে কেন এত আশকারা দিচ্ছ বলো তো? কোনো জিনিস প্রয়োজনের চেয়ে বেশি ভালো নয়। আমার কথা শুনছো না তো তুমি? বুঝবে একদিন তুমি। কবিতা শপিং করে নতুন জামা পরে কলেজে যায়। তাহলে বলো এবার, পড়াগুলো বুঝতে পারলে কি? কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এই বলো সবাই, বুঝেছো কিনা? এনিওয়ান, এনি কোয়েশ্চেন? ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলো। ম্যাডাম, আপনি রোজ রোজ একই শাড়ি পরে কলেজে আসেন কেন? আপনার কি আর শাড়ি নেই? না মানে এমন তো হবার কথা নয়, আপনি তো কলেজের প্রফেসর, আর আপনার তো টাকারও কোনো অভাব নেই, তাহলে তবুও একটাই শাড়ি রোজ রোজ কেন? চুপ করো, আমি পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন করতে বলেছিলাম, আর তুমি একটা অদ্ভুত প্রশ্ন করে বসলে। হ্যাঁ, টাকার অভাব নেই ঠিকই,
আমি টাকা অপচয় করতে পছন্দ করি না, বুঝেছো? যেই টাকা দিয়ে একটা জামা হবে সেই টাকাটা রাস্তার একটা ভিখারিকে দিলে সে অনেক বেশি উপকৃত হবে। আমাদের কখনোই অতিরিক্ত বিলাসবহুল হওয়া উচিত নয়। আশা করছি তুমি বুঝতে পেরেছো আমার কথা। এই বলে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। কবিতা, তুই আজকে বেঁচে গেলি, তোর সত্যি সাহস কম না। আমাদের এইচওডি ম্যামকে এভাবে প্রশ্ন? ম্যাম ভালো বলে তোকে ভালো কথাই বুঝিয়ে চলে গেলেন, না হলে তোর যে কি হতো। তুই চুপ কর, তুই তো নিজেও রোজ রোজ একই চুড়িদার পরে কলেজে আসিস, তোর এসব বলতে লজ্জা করে না? যা, এটাই লজ্জার কি আছে? আমার বাবার অত টাকা নেই যে রোজ রোজ তোর মতো নতুন নতুন জামা পরে কলেজে আসবো। সবার পারিবারিক অবস্থা কি একই রকম হয় বল? হ্যাঁ সেটাই বল, তোর আর আমার স্ট্যাটাস টোটালি আলাদা। তাই আমার বিষয়ে নাক গলানোর আগে তোর ভাবা দরকার ছিল। আসলে তোর এই কলেজে ভর্তি হওয়াই উচিত হয়নি। এত নামি দামি কলেজে তোর মতো গরিব ঘরের মেয়েদের একেবারেই মানায় না। কবিতা এভাবেই তার পারিপার্শ্বিক সকলকেই জামা কাপড় পরা নিয়ে অপমানিত করত। কবিতার মা তাকে বারে বারে বোঝানোর চেষ্টা করত, কিন্তু তার মায়ের কোনো কথা কবিতাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারত না। একদিন, স্টুডেন্টস, তোমরা সবাই জানো আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে লাস্ট ইয়ারে তোমাদের এক্সকারশনে নিয়ে যাওয়া হয়। সামনের মাসে 5 তারিখে এক্সকারশন যাওয়ার ডেট ফাইনাল করেছি আমি নোটিশ দিয়ে দেব। সমস্ত রুলস রেগুলেশন ফলো করার নির্দেশ দেওয়া হলো। এক্সকারশনে যাওয়ার কথা শুনে কবিতা অনেক খুশি হয়ে যায়। এই কৈশিক, তোর কি হয়েছে রে? তোর মন খারাপ মনে হচ্ছে? আজকে আমি এক্সকারশনে যাওয়ার জন্য শপিং করতে যাব, তুই যাবি আমার সঙ্গে? তুইও তো শপিং করবি নিশ্চয়? না রে, আমার শপিং করার প্রয়োজন নেই, আমার জামা প্যান্ট সব আছে। এই, তুই এত কিপটে কেন রে? তোরা তো আমাদের থেকেও অনেক বড় লোক, জামা কাপড় কেনার সময় এত কিপটেমি করিস কেন বলতো? কিপটেমি নয় রে, তুই বুঝবি না, ছাড়, তোকে আমি বোঝাতে পারবো না। ওকে ওকে, চল এবার আমি শপিং করতে যাব। ব্যাগ ধরার জন্য আমার তোকে প্রয়োজন পড়বে। আসলে কবিতা ও ঐশিক ক্লাসমেট ছিল। তারা একে অপরকে খুব পছন্দ করত, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে পারত না। দেখতে দেখতে এক্সকারশনে যাওয়ার দিন চলে আসে। কবিতা বড় বড় 2টো ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। ওই ঐশিক, আমাকে একটু হেল্প কর না, এত ভারী ট্রলিগুলো আমি বইতে পারছি না রে, ট্রেনে তুলতে পারবো না আমি মনে হচ্ছে। ওরে বাবা, 2টো ট্রলি নিয়ে এলি কি করে তুই? 10 দিনের জন্য যাচ্ছি তো আমরা। হ্যাঁ সেই জন্যই তো, 10 দিনের জন্য যাচ্ছি। সকাল দুপুর বিকেল সন্ধে আর রাতে 5 বেলার জন্য 10 দিন হিসাব করে 50টা জামা নিয়েছি। আমার তো মনে হচ্ছে এটাও কম পড়বে। আচ্ছা, তোর ট্রলি কোথায়? ট্রলি? আমার ট্রলি কি জন্য লাগবে? 2টো শার্ট আর 2টো জিন্স নিয়ে নিয়েছি, ব্যাস, এটাই অনেক আমার। চল, দেরি হচ্ছে, দে তোর একটা ট্রলি আমাকে দে। 2টো জামা প্যান্ট 10 দিন কেউ কি করে পরতে পারে? হ্যাঁ হ্যাঁ, চল চল। দীর্ঘ একদিন ট্রেন যাত্রা করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমি সবাইকে গ্রুপে ভাগ করে দিয়েছি, যাও সার্ভে করার কাজে লেগে পড়ো। আজকে আমাদের সার্ভে হলো হাউস হোল্ড সার্ভে। যাও সবাই কাজ শুরু করো। এই ঐশিক, ম্যাম এটা কেমন জায়গায় নিয়ে এলো রে? জায়গাটি কেমন গ্রামীণ একেবারে, তাই না? কবিতা সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের জীবনযাত্রার ব্যাপারে জানতে শুরু করে। আসলে জায়গাটি ছিল প্রত্যন্ত একটি গ্রামীণ এলাকা। ওখানকার মানুষজনেরা খুব গরিব ছিল। তাদের সবার ছোট ছোট মাটির ঘর ছিল। গ্রামবাসীরা কেউ পেট ভরে দুবেলা খেতে পর্যন্ত পারত না। এ কি, এখানকার মানুষদের এরকম অবস্থা কেন? এই যে কাকু, আপনি এখানকার বাসিন্দা তাই না? আসলে আমরা সার্ভে করতে এসেছি, আপনাকে কিছু পারিবারিক প্রশ্ন করব। হ্যাঁ বলো, কি প্রশ্ন? তোমাদের কি সরকার পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য? আসলে আমাদের এই এলাকাটা খুব দারিদ্র্যময়, আমাদের জীবন অনেক কষ্টের। আচ্ছা, আমি সবচেয়ে আগে আপনাকে এই প্রশ্নটাই করব যে আপনি ছেঁড়া জামা পরে আছেন কেন? আর এখানকার সবাইকেই দেখছি যে কেমন যেন ছেঁড়া পুরানো জামা কাপড় পরে আছে, কেন বলুন তো? আমি তো সেটাই বললাম মা, আমাদের ঠিক মতো খাওয়া হয় না, দুমুঠো ভাত জোটে না কপালে, জামা কাপড় কেনার টাকা কোথায় পাবো বলো? একটাই জামা বছরের পর বছর পরে কাটাতে হয়,
তাও এটা আমাকে একজন বড়লোক বাবু দান করেছিল। আর আজকে আমি অনেক খুশি। ওই যে ওই ছেলেটাকে দেখছো না, ওই ছেলেটা আমার ছেলেকে একটা শার্ট প্যান্ট দিয়েছে। খুব ভালো ছেলে ও। কবিতা তাকিয়ে দেখে যে লোকটি আসলে ঐশিকের কথা বলছে। ঐশিক তো নিজেই দুটো জামা প্যান্ট এনেছে, তাও আবার দিয়ে দিল। ইস, এখানকার মানুষদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এতদিনে কত টাকা নষ্ট করেছি শুধুমাত্র জামা কাপড় কেনার জন্য, আর এখানকার মানুষরা দুবেলা দুমুঠো খাবারের জন্য লড়াই করছে। একটা জামা পরে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, তবু এদের কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই। আর আমি, ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কবিতা ওই গ্রামে 10 দিন থাকার পর একেবারে পাল্টে গিয়েছিল। সে গ্রামবাসীদের সঙ্গে নিজেকে তুলনা করত এবং সব সময় নিজের প্রতি তার খুব রাগ হতো। সেদিন ছিল এক্সকারশনের লাস্ট দিন। কবিতা গ্রামবাসীকে তার ট্রলি সমেত জামা কাপড়গুলো বিলি করে দেয়। গ্রামবাসীরা জামা কাপড় পেয়ে অনেক খুশি হয়। তাদের মুখে সরল নিষ্পাপ হাসি দেখে কবিতা স্বর্গ সুখ অনুভব করে। সে মনে মনে ঠিক করে নেয় যে সে আর কখনোই অতিরিক্ত জামা কাপড় কিনে টাকা নষ্ট করবে না এবং সে সবসময় গরিবদের সাহায্য করার চেষ্টা করবে। কবিতার এরকম পরিবর্তন দেখে ঐশিক অনেক খুশি হয়। তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে ঐশিক ও কবিতা বিয়ে করে সুখে সংসার করতে শুরু করে। পাপিয়া তার বর রাহুল এবং বিধবা শাশুড়ি মা কাকলি দেবীর সঙ্গে বাস করে। পাপিয়া কাজে কর্মে খুব নিপুণ ছিল। বাড়ির সব কাজকর্মে সে সর্বদাই এগিয়ে থাকত। তার শাশুড়ি মায়েরও সে অনেক কেয়ার করত, কিন্তু তবুও কাকলি দেবী সব সময় পাপিয়ার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত। একদিন, আরে ও পাপিয়া, কোথায় মরে গেলে? পাপিয়া বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে বলে, হ্যাঁ মা, বলুন, আপনি আমাকে ডাকছিলেন? পাপিয়া কার নাম? আমার নাম মা। তাহলে জিজ্ঞেস করছো কেন? আমাকে ডাকছিলেন? এতদিন পর আমার ননদ আমাদের বাড়ি আসছে। কালকে কি বলেছিলাম? সকাল সকাল রান্না শুরু করে দিতে। যাও গিয়ে রান্না চাপাও। আর শোনো, ঝাল নুন তেল যেন ঠিকঠাক হয়, আগেই বলে দিলাম। পাপিয়া রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পর চম্পা দেবী সেখানে এসে উপস্থিত হয়। এসো দিদি, এসো এসো। সেই কখন থেকে আমি পথ চেয়ে বসে আছি। বসো না, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আমাদের নতুন বৌমা কই, রাহুলের বউ? ও রান্না করছে। পাপিয়া, পাপিয়া, বাইরে এসো, দিদি এসেছে। কই গো বৌমা? দাঁড়াও, আমি দেখে আসছি। এই মেয়েটা এক ডাকে শুনতে পাই না কিছু। পাপিয়া আবার বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। এই মেয়ে, তুমি বারবার বাথরুমে কি করছো বলো তো? কি আছে বাথরুমে? মা, কদিন ধরে আমার শুধু বমি পাচ্ছে, আর বমিও হচ্ছে। কেমন যেন ভেতর থেকে একটা অস্বস্তি হচ্ছে। আজ আবার নতুন নাটক শুরু করলে নাকি? আরে কাকুলি, তুমি বুঝতে পারছো না? বৌমা প্রেগনেন্ট। এর আবভাব দেখেই তো বোঝা যাচ্ছে সেটা। বাহ দিদি, তুমি তো অনেক লাকি। তুমি আসতেই খুশির খবর পেয়ে গেলাম আমরা। পাপিয়াও অনেক খুশি হয়। রাতে রাহুল বাড়ি এলে সেও শুনে অনেক খুশি হয়। আমি অনেক খুশি পাপিয়া, অনেক খুশি। আমাকে এত ভালো একটা খবর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে ভালো করে, বলে দিলাম কিন্তু। রাহুল, তোমার যাওয়াটা কি খুব জরুরি? 8 মাস তো অনেক বেশি বলো। এতদিন আমি একা একা থাকবো কি করে? একা একা কোথায়? মা আছে আর পিসিও এখন এখানেই থাকবে। ওরা তোমার অনেক কেয়ার করবে। আর আমি তো তোমার ডেলিভারির আগেই বাড়ি চলে আসবো। তুমি একদম টেনশন করো না, বুঝেছো? পরের দিন সকালবেলা রাহুল বাড়ির সবাইকে বিদায় জানিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে। পাপিয়া কাঁদতে কাঁদতে নিচের ঘরে চলে যায়। ভালো হয়েছে কাকুলি, রাহুল চলে গেছে। এবার কেউ আর আমাদের বাধা দেওয়ার থাকবে না। কিসে বাধা দেওয়ার থাকবে না দিদি? কি করবে তুমি? আরে বোকা, আমরা এবার সহজেই জানতে পারবো
পাপিয়ার গর্ভে মেয়ে আছে নাকি ছেলে। কি বলছো কি? এটা কি করে সম্ভব? সব সম্ভব, আমি বলেছি যখন সব সম্ভব। আমি একটা সাধু বাবাকে চিনি, ওনার নাম রামচরণ বাবা। উনি প্রেগনেন্ট মহিলাদের মুখ দেখেই বলে দিতে পারেন কার ছেলে হবে আর কার মেয়ে। আমরা কালকেই বৌমাকে রামচরণ বাবার কাছে নিয়ে যাব। এই যে বৌমা, কালকে এক জায়গায় যাব আমরা, সকাল করে রেডি হয়ে থাকবে। মা আবার কোথায় নিয়ে যাবে আমাকে? পরের দিন তারা পাপিয়াকে রামচরণ বাবার কাছে নিয়ে যায়। সেখানে অনেক লোকজন রামচরণ বাবার সঙ্গে দেখা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর, বলো তোমরা কি জানতে চাও আমার কাছে? কি প্রশ্ন করতে চাও? বাবা, আমাদের বৌমা প্রেগনেন্ট। বৌমা ছেলে হবে নাকি মেয়ে এটা বলে দিলে খুব ভালো হতো বাবা। কি বলছেন পিসিমা? আপনারা আমাকে এই জন্য নিয়ে এসেছেন? কারোর মেয়ে হবে নাকি ছেলে হবে এটা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। বাবা, আমি কিছু জানতে চাই না আপনার কাছ থেকে। আমার কোনো প্রশ্ন নেই, আমাকে ক্ষমা করবেন। রামচরণ বাবা খুব রেগে যায়। কোনো প্রশ্ন নেই তাহলে এখানে এসে আমার সময় নষ্ট করছো কেন তোমরা? যাও, বেরিয়ে যাও, পরের জনকে আসতে দাও। বাবা, আপনি কিছু মনে করবেন না বাবা, আপনি বলুন না বৌমার ছেলে হবে তো? পাপিয়ার তখন কিছু করার ছিল না, সে চুপ করে বাধ্য মেয়ের মতো বসে থাকে। রামচরণ বাবা কিছুক্ষণ পর বলে, ওম ব্রিং ব্রিং চিং ব্রিং ব্রিং হিং। এর মুখ দেখে যা বুঝলাম আমি, এর গর্ভে একটি কন্যা সন্তান আছে। 5,000 টাকা এখানে রেখে তোমরা এবার আসতে পারো। সর্বনাশ করেছে। দেখলি তো কাকুলি, ভাগ্যিস এখানে এসেছি বলে আমরা জানতে পারলাম। কাকুলি দেবী 5,000 টাকা দিয়ে দেয়। তারা বাড়ি চলে আসে। হে উপরওয়ালা, আমার সঙ্গে মা আর পিসিমা কি করতে চাইছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার কি রাহুলকে এগুলো জানানো উচিত? না না, ও বাইরে আছে, বেকার চিন্তা করবে। হে উপরওয়ালা, আমার বাচ্চাকে তুমি রক্ষা করো। ছেলে মেয়ে যাই হোক, সে যেন সুস্থ সবল হয়। এই, তুমি বসে বসে টিভি দেখছো কেন? বৌমার মেয়ে হবে জেনে আমি তো চিন্তায় মরে যাচ্ছি। তোমার একটাই ছেলে, বংশের কুলের কথা চিন্তা করেছো কখনো? কি করব দিদি, তুমি বলো, আমাদের তো কিছু করার নেই। কে বলেছে করার নেই? এই নাও, এই পাউডারটা বৌমাকে দুধে মিশিয়ে খাইয়ে দাও। রামচরণ বাবা দিয়েছে এটা। কালকে সকালের মধ্যে বৌমার গর্ভপাত হয়ে যাবে। ওর মেয়ে জন্মানোর আগেই গর্ভে মারা যাবে। হ্যাঁ। বাহ দিদি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, কিন্তু এই পাউডারটা সত্যি কাজ করবে তো? নিশ্চয়ই কাজ করবে। রামচরণ বাবার ক্ষমতা তুমি জানো না। কাকুলি দেবী পাউডারটি দুধে মিশিয়ে পাপিয়ার কাছে নিয়ে যায়। বৌমা, এই নাও, এই দুধটা খেয়ে নাও। সারাদিন কত কাজ করো, তোমার বাচ্চা যাতে সুস্থ থাকে তাই জন্য আজ থেকে তুমি রাতে দুধ খেয়ে ঘুমাবে, কেমন? এই নাও, খেয়ে নাও। মা আমার এত কেয়ার করছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মা কিছু মিশিয়েছে নাকি দুধে? হে উপরওয়ালা, আমার খুব ভয় করছে। কি হলো, খাও। কি ভাবছো? হ্যাঁ মা, খাচ্ছি। পাপিয়া উপরওয়ালার নাম করে দুধ খেয়ে নেয়। পরের দিন সকালবেলা পাপিয়াকে সুস্থ স্বাভাবিক দেখে চম্পা দেবী ও কাকলি অবাক হয়ে যায়। একে দেখে মনে হচ্ছে এর গর্ভপাত হয়নি। পাউডারটা কাজ করেনি, তাহলে অন্য কিছু করতে হবে আমাদের। পরের দিন চম্পা দেবী ও কাকলি আবার রামচরণ বাবার কাছে যায়। এই নে, এই তাবিজটা নে, তোর বৌমার বালিশের নিচে এটা রেখে দিবি। এবার এটা নিশ্চয়ই কাজ করবে। 10 টাকা বের কর এবার। কাকলি দেবী বাড়ি এসে পাপিয়ার বালিশের নিচে তাবিজটি রেখে দেয়। কয়েক মাস কেটে যায়, কিন্তু সাধু বাবার তাবিজটিও পাপিয়ার কোনো ক্ষতি করতে পারে না। চম্পা দেবী ও কাকলি রেগে গিয়ে আবার রামচরণ বাবুর কাছে যায়। হতেই পারে না, আমার দিয়ে ওষুধ আর তাবিজ কাজ করবে না, এটা হতেই পারে না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। আমি নিজে তোর বৌমার সঙ্গে দেখা করতে যাব।
রামচরণ বাবাকে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। রামচরণ বাবা পাপিয়াকে দেখার পর বলে, সর্বনাশ, এই মেয়ের শরীরে তো একটা দুষ্ট ভূত আছে, তাই জন্যই কোনো শক্তি কাজ করছে না। এই ভূতকে শরীর থেকে তাড়াতে হবে, না হলে তোর বৌমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একে নিয়ে চলো আমার সঙ্গে। না, আমি কোথাও যাব না। আপনি একটা ভণ্ড লোক, আপনার লজ্জা করছে না? এভাবে সাধারণ মানুষদের বোকা বানাচ্ছেন, সাধারণ মানুষকে ঠকাচ্ছেন, তাদের লুটছেন। আমি আপনার নামে কেস করব, আপনাকে জেলে দেব আমি। পাপিয়ার উপর চম্পা দেবী ও কাকুলি রেগে গিয়ে তাকে অনেক মারধর করে। পাপিয়ার পেটে অনেক যন্ত্রণা হতে শুরু করে, সে কাঁদতে শুরু করে। সেই সময় রাহুল বাড়ি ফিরে আসে। রাহুল কোনো কিছু জানার আগেই তাকে হসপিটালে নিয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই আর, ভাগ্যিস ওনাকে সময় মতো এনেছিলেন, আপনার ছেলে হয়েছে। রাহুল অনেক খুশি হয়। পাপিয়া, আমাদের ছেলে হয়েছে। মা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? না, আমার ছেলেকে আমি কাউকে নিতে দেব না। পাপিয়া তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছু রাহুলকে খুলে বলে। রাহুল অনেক রেগে যায়। পাপিয়া, তুমি আর কেঁদো না, আমরা আর মায়ের সঙ্গে থাকবো না, আমরা আলাদা থাকবো। ছি মা, ছি, আমার বৌমার সঙ্গে তোমরা এমন করতে পারলে? তোমরা এখনো পুরানো দিনের কুসংস্কারে বিশ্বাস করো? কিছু ভণ্ড লোকের কথা শুনে পাপিয়ার সঙ্গে এত বাজে ব্যবহার করলে? সাধু বাবা সব কথাই সত্যি হয়, আপনারাই তো বলেছিলেন। তাহলে বলুন, আমার মেয়ে হলো না কেন? আর আমার মেয়ে হলেও আমি কখনোই ওই ভণ্ড লোকের কথা বিশ্বাস করতাম না। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমার কোনো দোষ নেই কাকুলি, সব দোষ আমার। আমি তোমাকে বৌমার বিরুদ্ধে উস্কেছিলাম। ওই ভণ্ড লোকটির কাছে আমি তো তোমাকে নিয়ে গিয়েছিলাম। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। পাপিয়া তাদের ক্ষমা করে দেয়। রাহুল ভণ্ড রামচরণ বাবার বিরুদ্ধে কেস করে। সাধারণ মানুষকে ঠকানোর জন্য পুলিশ সাধু বাবাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তারপর সবাই মিলে হাসি খুশি জীবন কাটায়।